আসসালামু আলাইকুম সবাইকে। কতজন আসছে? 12 জন। ওকে, আমরা একটু শুরু করি। আমি একটু ভার্সিটিতে আসছি, সো বেশিক্ষণ হয়তো সময় দিতেও পারবো না। তাড়াতাড়ি শেষ করতে হবে, একটা কাজ আছে। আহ আজকে আমরা অবশ্য বেশি কিছু তেমন দেখবো না। আমি অলরেডি গতকালকে আপনারা হয়তো দেখছেন যে ক্লাসরুমে আমি ফ্যাক্টস, আমাদের যে লাস্ট টপিকটা ছিল, দুইটা লেকচার সেখানে এটা রেকর্ডেড ভিডিও আমি আপলোড করে দিছি আর কি। তারপরেও হালকা পাতলা কিছু কথাবার্তা আজকে হয়তো এখানে বলবো। রেকর্ডও করবো না, এটা এটা রেকর্ডিংও প্রোভাইড করার কিছু নাই, যেহেতু অলরেডি রেকর্ডেড লেকচার দিয়ে দিছি আর কি। এখন কথা হচ্ছে যে আসলে এই ফ্যাক্টস ডিভাইস আসলে কেন আসলো, আহ, বা আমাদের এখানে এই ভোল্টেজ কন্ট্রোল এডিশনালি, এটা তো আসলে ভোল্টেজ কন্ট্রোল এবং আসলে ফ্যাক্টস দুইটাই আসলে ইনকর্পোরেটেড আর কি। সো ভোল্টেজ কন্ট্রোলের ব্যাপারটা কখন আসলো সেটা আগে বলি। যে আসলে আমরা যে বলি যে আসলে ধরেন আমি একজন পাওয়ার ডিস্ট্রিবিউটর বা পাওয়ার সাপ্লায়ার। সো যখন আমি আসলে পাওয়ার সাপ্লাই করি তখন আসলে আমার টার্গেট থাকে কনজিউমার স্যাটিসফ্যাকশন ইনশিওর করা, কনজিউমার যাতে কোনো কমপ্লেন করতে না পারে। এটা হচ্ছে আমার টার্গেট, থেকে আমার টার্গেট হিট করা, বা আমার সাইড থেকে টার্গেটটা আমি রিচ করতে পারতেছি কিনা। এখন এই কনজিউমার স্যাটিসফ্যাকশন ফুলফিল করতে হলে আসলে আমাকে দেখতে হবে যে আমি যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি সেই পাওয়ারের কোয়ালিটিটা আসলে কি স্যাটিসফ্যাক্টরি রেঞ্জে আছে কিনা। যদি না থাকে তাহলে আসলে কনজিউমার তো কমপ্লেন করবেই। এখন এই যে আমার যে সাপ্লাইড যে পাওয়ারটা, সেই পাওয়ারের কোয়ালিটিতে আসলে কি কি প্যারামিটার আমাকে অবজার্ভ করতে হবে টু ইনশিওর দ্য কোয়ালিটি। আমাকে তো আসলে এই যে কোয়ালিটি, যখন আমি বলি একটা জিনিসের যদি কোয়ালিটি বলতে চাই, একটা ফোন কিনতে গেলাম, আমি ফোনের কোয়ালিটি দেখতে গেলে দেখতে হবে তার ক্যামেরা কি, যদি আমি ক্যামেরা ফ্রিক হয়ে থাকি। যদি আমি গেমিং টেমিং করি আমাকে দেখতে হবে তার প্রসেসর কেমন, সেখানে জিপিইউ কেমন, সিপিইউ কেমন, রোম কেমন, র্যাম কেমন, এগুলো আমাকে দেখতে হবে। তো এই সকল জিনিসপত্র দেখি তো আমরা আসলে তার কোয়ালিটিটা জাজ করি। প্রাইসিং আমাকে দেখতে হয় যে সবকিছু পরে আসলে আমার হাতের নাগালে আছে কিনা। তো সিমিলারলি আমি যখন আসলে এই পাওয়ার কোয়ালিটি ইনশিওর করতে যাই তখন আসলে পাওয়ারের সাথে রিলেটেড যারা যারা আছে, কি কি আছে, ভোল্টেজ আছে, ভোল্টেজের মধ্যে আছে হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড এবং আছে হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল। যে ভোল্টেজের অ্যাঙ্গেলটা আসলে বেসিক্যালি হচ্ছে ডেল্টা, যেটা আসলে আপনারা হয়তো টু টু তে পড়ে আসছেন যে রোটর অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, যেটা আসলে আমাদের এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল হিসেবে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ভোল্টেজের ম্যাগনিটিউড আমাদের জন্য ইম্পর্টেন্ট, ভোল্টেজের অ্যাঙ্গেল আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারেন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কজ ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করার পরে আমাদের তো কারেন্ট ফ্লো হবে। সো কারেন্ট ফ্লো বা ডিভাইসের মধ্যে দিয়ে যে কারেন্টটা যে ফ্লো হবে সেটা কি আসলে স্যাটিসফ্যাক্টরি রেঞ্জে আছে কিনা সেটাও ইনশিওর করা আমার জন্য দায়িত্ব। আমি এজ এ সাপ্লায়ার এটা আমাকে আসলে ইনশিওর করতে হবে। রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, এগুলো আমাকে দেখতে হবে যে আমাকে ইউজার যে পাওয়ারের রিকোয়ারমেন্ট দিয়েছে সেটাকে আসলে আমি তাকে সাপ্লাই দিতে পারতেছি কিনা, সেগুলো আমাকে দেখতে হবে। তো এই সকল জিনিসপত্র দেখে আসলে আমরা বলতে পারি যে না, আমার আসলে সাপ্লাইড পাওয়ার কোয়ালিটিটা আইদার স্যাটিসফ্যাক্টরি অর নট স্যাটিসফ্যাক্টরি। এখন কথা হচ্ছে যে যদি আমরা আসলে ভোল্টেজের ব্যাপারে চিন্তা করি, ভোল্টেজটা আমরা হয়তো 220 ভোল্ট রিকুইজিশন দিলাম, বাট সারাদিন আসলে 220 ভোল্টে ফিক্সড রেখে সাপ্লাই দেওয়াটা অ্যাজ এ সাপ্লায়ার কোনো সাপ্লায়ারের পক্ষে পসিবল না। সো এই ভোল্টেজের একটা ভ্যারিয়েশন আমি আসলে এখানে প্রপোজ করতে পারি, যে যেইটুক ভ্যারিয়েশন মধ্যে আমি যদি ভোল্টেজটাকে রাখতে পারি তাহলে সেটা মেবি আমার কনজিউমারের জন্য স্যাটিসফ্যাক্টরি অপারেশন বা সেফ অপারেশন আসলে এনশিওর করবে। তো সেই ভ্যারিয়েশনটা আপনারা হয়তো দেখছেন যে ডিস্ট্রিবিউটর আমরা বলে আসছিলাম যে +-6%, কোথাও কোথাও +-5% ধরে, যেহেতু 5 আর 6 কাছাকাছি। সো আসলে ইটস নট এ বিগ ডিল। আমরা +-6% ধরেই আসলে চিন্তা করলাম, মানে 220 ভোল্টের থেকে হয়তো ভোল্টেজটা যদি বেড়ে যায় সেটা আসলে +6% পর্যন্ত হয়তো বাড়তে পারে। মানে 220 +220 ইন্টু 6%, ব্যাপারটা এরকম। আর যদি কমে যায় তাহলে 220 - 220 ইন্টু 6%, এত পরিমাণ আসলে সে কমতে পারে। এইটুকুর মধ্যে যদি সে আসলে থাকে তাহলে আমি হয়তো বলতে পারি যে আমার ওকে, আমার সাপ্লাইড ভোল্টেজটা আসলে স্যাটিসফ্যাক্টরি রেঞ্জে আছে। যদি আসলে না থাকে তাহলে আসলে কি হবে? তাহলে আসলে যেটা হবে যে আমাদের যে ডিভাইস গুলো আসলে কানেক্টেড, যেমন কি কি ডিভাইস আছে আমাদের বাসায়, আপনারা আগে যেটা হইতো যে আমরা ফ্লোরোসেন্ট ল্যাম্প ইউজ করতাম, ওই যেগুলো আসলে হলুদ রঙের আলো দিত আর কি। তো সেখানে গায়ে আপনারা দেখছেন যে হয়তো বাতির গায়ে লেখা থাকতো বা প্যাকেটের গায়ে লেখা থাকতো 220 ভোল্ট 60 ওয়াট। তো মানে 220 ভোল্ট দিলে সে আসলে 60 ওয়াটের ব্রাইটনেস দিবে। 220 ভোল্টের চেয়ে বেশি দিলে কি হবে, 220 ভোল্টের চেয়ে কম দিলে কি হবে, সেটা আসলে আমার জানতে হবে। 220 ভোল্টের চেয়ে যদি আসলে আমি কম দেই তাহলে যেটা হবে যে সে 60 ওয়াটের ব্রাইটনেস আমাকে দিবে না। তা আমি তো বাজার থেকে আসলে 60 ওয়াটের টাকা দিয়ে আসলে তাকে কিনে আনছি এবং আমি ধরেই নিচ্ছি যে সে আমাকে 60 ওয়াটের ব্রাইটনেস দিবে। এখন সে যদি 60 ওয়াটের ব্রাইটনেস থেকে কম ব্রাইটনেস দেয়, এটা আমার জন্য স্যাটিসফ্যাক্টরি না, এটা একটা সমস্যা। এখন এটা তো আসলে আমি ইউজার, আমি দায়ী না। আমাকে যে পাওয়ারটা সাপ্লাই করতেছে সে আসলে ইনডিরেক্টলি দায়ী এখানে, কারণ সে আমাকে 220 ভোল্টের সাপ্লাই দিচ্ছে না বলে আমার লাইটটা 60 ওয়াটের ব্রাইটনেস দিচ্ছে না। এখানে তো লাইটের আমি দোষ দেখি না, বা আমি আমার ইউজারের তো কোনো দোষ নেই। আমার হাতে আছে শুধুমাত্র সুইচ অন করলে বাতি জ্বলবে, সুইচ অফ করলে বাতি নিভে যাবে, এটা শুধুমাত্র আমার হাতে আছে। তার মানে আমাকে আসলে যদি, যিনি পাওয়ার সাপ্লাই করতেছেন তিনি যদি আসলে সেই রেঞ্জের মধ্যে যদি আসলে না থাকতে পারেন তাহলে এটা আসলে তার সমস্যা। আবার যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে যেটা হবে যে আমাদের লাইটের যে ফিলামেন্ট যেটা আছে সেই ফিলামেন্টের মধ্যে তো এটা একটা রেজিস্ট্যান্স আছে।
এই ফিলামেন্টটা কিন্তু গরম হয়। আমরা যখন এই যে লাইট ধরেন একটু মুছতে গেলাম বা ধুলা টুলা পড়ছে, লাইটটা অফ করে একটু মুছতে গেলাম, দেখি যে লাইটটা গরম হয়ে আছে, একটু হিট ফিল হয়। তো এটা আসলে কিসের হিট? এটা তো আসলে ভিতরে যে ফিলামেন্টটা আছে সেই হিটটাই, ফিলামেন্টের হিটটাই আসলে সে রেডিয়েট করে, যেটা আসলে আমরা পরে ফিল করি আর কি, হাত দিলে ফিল করা যায় যে হিট হয়ে আছে। তো ভোল্টেজ যদি বেড়ে যায় অবশ্যই সেখানে কারেন্ট বাড়বে, বিকজ ভোল্টেজ ডিফারেন্স বাড়তেছে ভোল্টেজ বাড়ার কারণে। সো ভোল্টেজ ডিফারেন্স যদি বাড়ে অবভিয়াসলি আমার কারেন্টও বাড়বে। সো কারেন্ট যদি আমার বাড়ে, সো কারেন্ট বাড়লে আমার আসলে আই স্কোয়ার আর লস বা হিটও আসলে বাড়বে। এবং হিট যদি আসলে বাড়ে আমার এই ফিলামেন্টের লাইফ টাইম তো আসলে কমে যাবে। একটা ডিভাইসকে আমি তার রেট মানে যতটুকু হিট সে টলারেট করতে পারবে তার থেকে বেশি হিটিং করতেছি, তো তার যদি সার্ভিসিং লাইফ টাইম হওয়ার কথা ছিল 6 মাস, হয়তো দেখা যাবে যে সে আমাকে 3 মাস মতো সার্ভিস দিছে, তারপর একদিন ঠুস করে ফেটে গেছে বা ফিউজ হয়ে গেছে। তো আমার আসলে তার সার্ভিসিং লাইফ টাইমটাকে আসলে কমাই দিতে পারে যদি আসলে আমার ভোল্টেজ এই রেটেড ভোল্টেজ বা নমিনাল ভোল্টেজ রেঞ্জ যেটা +-6% এর থেকে বেশি বেড়ে যায়। সো এটা আসলে হওয়া যাবে না, এটা আমাকে ইনশিওর করতে হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল হতে পারে যে আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে, ঢাকায় যারা থাকে বা ঢাকা বাইরে যারা থাকে, আমাদের হচ্ছে ওই যে পানি টানার একটা মোটর থাকে। অনেক বাসায় দুইটা থাকে, একটা হচ্ছে লাইন থেকে পানি টানার জন্য একটা, আবার হচ্ছে ওই লাইন থেকে পানি টেনে সেটাকে নিচে একটা রিজার্ভার থাকে, ওয়াটার রিজার্ভার, সেই রিজার্ভার আমরা পানি ফেলি, দেন আবার সেই রিজার্ভার থেকে পানি টেনে আমরা হচ্ছে ছাদে উপরে যে পানি ট্যাঙ্কি থাকে সেই পানি ট্যাঙ্কিতে আবার হচ্ছে আমরা নিয়ে যাই। তো দুই জায়গায় আসলে আমাদের ইন্ডাকশন মোটরই লাগতেছে পানি টানার কাজে। তো ইন্ডাকশন মোটরকে যখন স্টার্ট করতে যাচ্ছি তখন সেখানে ভোল্টেজ হাই বা লো হইলে আসলে কি সমস্যা? যদি ভোল্টেজ হাই হয় তাহলে যেটা হবে যে এই যে মোটর, এটা তো আসলে কিভাবে অপারেট করে, এটা অপারেট করে আসলে হচ্ছে থ্রু দ্য অ্যাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে আসলে এরা অপারেট করে। আমরা তো জানি যে এখানে আসলে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, এখানে যে সকল কানেকশন গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আসলে তাদের মধ্যে ম্যাগনেটিক কানেকশন। এখন আমার এখানে যদি ভোল্টেজটা যদি হাই হয়ে যায়, আমার যেটা হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা আসলে স্যাচুরেটেড হয়ে যাবে এবং ম্যাগনেটাইজেশন কারেন্টটা হয়ে যাবে অনেক হাই। এবং ম্যাগনেটাইজেশন কারেন্ট হাই হওয়ার কারণে আমার যেটা হবে যে আসলে আই স্কয়ার লসটা অনেক হাই হবে এবং মোটরটা তার স্বাভাবিক হিটের চেয়ে বেশি পরিমাণ হিট আসলে প্রডিউস করবে। এটা আসলে একটা সমস্যা। এখানে আসলে যেটা হবে যে এক্সেসিভ হিটিং হলে আসলে তার ওই লাইফ টাইমের একটা ব্যাপার থাকবে, বা তার সাথে যেই ডিভাইস গুলো কানেক্টেড আছে সেগুলো আসলে হিটিং হবে। এবং আসলে এখানেও আসলে সার্ভিসিং লাইফ টাইমটা কমে আসবে যদি ভোল্টেজ কমায়। তাহলে কি সমস্যা? মোটর স্টার্ট করার জন্য আমরা জানি ইন্ডাকশন মোটরের জন্য স্টার্টিং টর্ক লাগে হচ্ছে হাই। সো আমি 220 ভোল্ট দিলে না, আমি বুঝলাম যে তাকে স্টার্ট করার জন্য যে আমার হাই টর্ক লাগতেছে সেটা আমি আসলে তাকে প্রোভাইড করতে পারছি। এখন যদি আমি যদি আসলে এই 220 ভোল্টের চেয়ে যদি কম ভোল্টেজ প্রোভাইড করি, তাহলে তো আমি আসলে তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে হাই টর্ক প্রোভাইড করার কথা সেটা আমি তাকে প্রোভাইড করতে পারতেছি না। তার মানে সে স্টার্টিং এ তখন আসলে প্রবলেম দেখাবে। সে তখন ওই তার যে রিকোয়ারমেন্ট যেটা, সেই রিকোয়ারমেন্টটা আমি যখন সাপ্লাই দিতে পারতেছি না, তখন সে আসলে স্টার্ট হতে চাবে না। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেমে মোটামুটি যেটা দেখা যায় যে আমাদের পাওয়ার সিস্টেমে ওভারঅল আসলে সিস্টেমের ইম্পিডেন্সটা আসলে ফিক্সড থাকে। সিস্টেম ইম্পিডেন্স কি? এই যে আপনি, আমি, আমরা আমরা সবাই যে কানেক্টেড, আমরা তো আসলে কানেক্টেড হচ্ছে একটা সিস্টেমের সাথে, সেটাকে আমরা পাওয়ার সিস্টেম বলতেছি। তা আমাদের সবারই তো আসলে লোড রিকুইজিশন দেওয়া আছে। আপনার বাসার, আমার বাসার, আহসানুল্লাহ ইউনিভার্সিটির, যেখানেই বলি না কেন সব জায়গারই একটা লোড রিকুইজিশন দেওয়া আছে যে আমরা আসলে আপনার থেকে এত লোড নিব, এই জন্য আমাকে আপনি একটা লাইন দেন। তো এই আমাদের লোড রিকুইজিশনটা তো আসলে তাদের কাছে দেওয়া আছে, এবং এটা তো এমন না যে আসলে চেঞ্জ হয়ে গেছে, একদিনে চেঞ্জ হয়ে গেছে, এটা তো একদিনে চেঞ্জ হচ্ছে না। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা ভার্সিটি দিব, আপনি ভার্সিটিতে আজকে চিন্তা করলেন আর কালকে হয়ে গেলে, ব্যাপারটা তো এরকম আসলে হবে না। এটার জন্য আসলে কনস্ট্রাকশনের ব্যাপার স্যাপার আছে, আপনাকে অনুমোদন নিতে হবে, তারপর সেখানে আপনার কয়টা ক্লাসরুম হবে, রুমে আপনার কি কি ফ্যাসিলিটিস থাকবে, এসি, প্রজেক্টর কি কি থাকবে না থাকবে, এগুলো রিকোয়েশন আপনাকে আগেই দিতে হবে। মানে আপনি বিল্ডিং উঠাই দিলেন তারপর আপনি মানে দৌড়াদৌড়ি করবেন, ব্যাপারটা আসলে এরকম না। সবকিছু তো আসলে আপনার আগে থেকে আসলে প্ল্যানিং থাকতে হবে। তা আমাদের এই সিস্টেমে এই যে প্ল্যানিং, এটা তো আগে থেকে আসলে করা আছে যে আসলে এই জায়গায় আমার সর্বোচ্চ লোড ডিমান্ড এত হইতে পারে, সর্বোচ্চ আমার সিস্টেমের ইম্পিডেন্স এত হইতে পারে। তা আমাদের সিস্টেমের ইম্পিডেন্সটা মোটামুটি আসলে ফিক্সড। এখন আমি যদি চিন্তা করি যে আমার সিস্টেমের আসলে ভোল্টেজ কমে গেল, তাহলে আমার সিস্টেমে লোডগুলোর যে কারেন্ট রিকুইজিশন আছে সেটা কমে যাবে। কজ আমি জানি I = V/Z। শুধু আমার জেনারেটেড ভোল্টেজ যেটা, সিস্টেমের ভোল্টেজ যেটা, সেটা যদি কমে যায়, সিস্টেমের জেড তো ফিক্সডই আছে, তো ভি কমে গেলে আমার সিস্টেমের লোডগুলোর যে আই যেটা কনজিউম করবে সেটা কমে যাবে। আবার যদি ভোল্টেজ বেশি হয় তাহলে আই যেটা কনজিউম করবে সেটাও বেশি হয়ে যাবে। তো এটা তো আসলে সমস্যা। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে কি করব? একটা রেঞ্জ আমাকে আসলে সাজেস্ট করতে হবে, যে রেঞ্জের মধ্যে থাকলে আসলে প্রত্যেকটা ডিভাইসেরই সেফ অপারেশন হওয়া সম্ভব, বা আমি যেই ডিভাইসগুলোর সাথে আসলে অপারেট করতেছি থ্রু আউট দ্য ডে অ্যাজ এ কনজিউমার, আমার আসলে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা সম্ভব। কিভাবে আমি আসলে অপারেট করতেছি? যেমন আমি মোবাইল ইউজ করতেছি, সেলফোন ইউজ করতেছি, তো আমার ফোনের চার্জার, আমরা অনেকেই যেটা করি যে চার্জার কানেক্ট করে আমরা আসলে অপারেট করি, যেটা আসলে ঠিক না।
তারপর আমরা করতেছি, আমি নিজেই করি, আমি জানি যে এটা ঠিক না, তারপর আমরা এটা করতেছি। কথা হচ্ছে যে যদি সামহাও, হ্যাঁ এটা খুবই মানে আপনারা দেখছেন যে 5 ভোল্ট 2 এম্পিয়ার রেঞ্জে এটা আসলে চার্জ হয়, আমাদের অ্যাডাপ্টারের গায়ে আসলে লেখা থাকে যে আসলে কতটুকু 2 এম্পিয়ার বা 2.4 এম্পিয়ার বা 3 এম্পিয়ার রেঞ্জে আসলে চার্জিং হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে 5 ভোল্টটা আসলে আমার জন্য খুব বড় কিছু না, 220 ভোল্টের কম্পারিজনে 5 ভোল্টটা আমার জন্য বড় কিছু না, কিন্তু এই যে 5 ভোল্ট যে সে বলতেছে সেটা তো আসলে আমার অ্যাডাপ্টারে আসলে এটাকে একটা স্টেপ ডাউন করতেছে। আমি তো লাইনটাকে কানেক্ট করছি 220 ভোল্টের সাথেই, 220 ভোল্ট, দেন আমার চার্জারের অ্যাডাপ্টার, সেখানে একটা ট্রান্সফরমার থাকে যেটাকে সে আসলে 5 ভোল্টে কনভার্ট করে নেয়, এন্ড তারপরে পাওয়ার ফাস্ট চার্জিং এর জন্য আমি আসলে কারেন্টটা যত রাখি আর কি, 2.4 এম্পিয়ার বা 3 এম্পিয়ার বা 5 এম্পিয়ার বা যাই বলি না কেন, ওই সামনে 120 ওয়াটের চার্জারও আসতেছে, তো ওইটা আরো ফাস্ট চার্জিং হবে। ফাস্ট চার্জিং ব্যাপারটা মানে আসলে আমি ব্যাটারিকে আসলে কত দ্রুত আসলে চার্জ করতে পারতেছি, ওইটা আসলে ওই ডিপেন্ড করে আমার আসলে লাইনের, আমি আসলে রেজিস্ট্যান্সটা আসলে কত লো রাখতে পারতেছি, বিকজ রেজিস্ট্যান্সটা আসলে কারেন্ট ফ্লোতে বাধা দিবে। আপনি যদি চার্জ স্টোরের ব্যাপারটা চিন্তা করেন, ইটস বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ক্যাপাসিটর। হ্যাঁ, এখানে আসলে ক্যাপাসিটর রাখছেন, যে ক্যাপাসিটরে আসলে আপনি চার্জ স্টোর করে রাখতেছেন। সো এটা তো আসলে একটা লাইনের থ্রুতে ক্যাপাসিটর যাচ্ছে, সেই লাইনের রেজিস্ট্যান্স যদি বাড়ে চার্জিং হইতে বেশি টাইম লাগবে, আর সেই লাইনের রেজিস্ট্যান্স যদি কমে চার্জিং হইতে আসলে কম টাইম লাগবে আর কি। আর আপনি যদি আসলে ওই যে বলেন যে আমি আসলে রেজিস্ট্যান্স এমন ভাবে রাখলাম যে আসলে এখন যেটা হচ্ছে যে একটা ড্রপ হবে, একটা হিটিং হবে, বাট আমি আসলে ফাস্ট চার্জিং করতে যাচ্ছি, তাহলে যেটা করতে হবে ওই ওয়াট বাড়াই দিতে হবে আর কি। মানে পি ইজ ইকাল টু ওই যে আই স্কোয়ার, আর আরটাকে ফিক্স রাখতে যাচ্ছেন, আইটাকে বাড়াই দিতে যাচ্ছেন। আইটাকে বাড়াই দিয়ে আপনি হচ্ছে ওই ওই রেজিস্ট্যান্স রাখে আর ওই চার্জিং এর সোজা বাংলায় আসলে আমি 10 এম্পিয়ার আমি পাঠাচ্ছি, এখন 10 এম্পিয়ার আমি চার্জ হিসেবে স্টোর করব, একটা রেজিস্ট্যান্স আমি দিয়ে দিলাম ধরেন 2 ওহমের, তো আমার তাহলে হচ্ছে ওইভাবে হচ্ছে সেটা চার্জ হবে। এখন আমি যদি বলি যে না আমি 100 এম্পিয়ারে আমি আসলে এই 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করাবো, তাহলে তো আমার আসলে আরো ফাস্ট চার্জ হবে, স্বাভাবিক, এখানে কারেন্টের ম্যাগনিটিউড আমি বাড়াই দিছি। তো এখন কথা হচ্ছে যে এই যে আমার যে আসলে এই বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে যাই বলি না কেন, আমি যে যে ডিভাইসেস গুলো আসলে কন্টিনিউয়াসলি ইউজ করতেছি, এটা তো আমি আসলে ইউজ করতেছি থ্রু আসলে ইনসুলেটর। আমি যদি ফোনের কথাই বলি, আমি তো ডিরেক্টলি আসলে ফোনের প্রসেসরে হাত দিয়ে আমি আসলে টিপাটিপি করি না, বা ব্যাটারিতে হাত দিয়ে আমি আসলে দেখি না যে চার্জ কত, আমি স্ক্রিনের দিকে দেখতেছি। এবং আমার থেকে এই ফোনের যে সকল জিনিসপত্র আসলে শর্ট হওয়ার ঘটনা আছে বা অ্যাক্সিডেন্ট ঘটার ঘটনা আছে, সেগুলো আমাকে আইসোলেট করে রাখছে একটা ইনসুলেটিং মিডিয়াম। এবং এই ইনসুলেটিং মিডিয়ামকে আমি আসলে টর্চার করতেছি কি হবে, যেটা আমরা আন্ডারগ্রাউন্ড কেবলে পরে আসি, হিটিং। হিটিং দিয়ে আমরা আসলে টর্চার করতেছি। এক সময় তো আসলে তার ড্যামেজ ঘটবেই, সবকিছুরই তো আসলে শেষ আছে। যেদিন তার ড্যামেজ ঘটবে সেদিন তো আসলে সে আর আমাকে এই প্রোটেকশনটা দিবে না যেটা সে আগে দিচ্ছিল, যখন সে ছিল তখন সে আমাকে প্রোটেকশন দিছিল, এখন যখন সে নাই বা ড্যামেজড, তখন তো আসলে আমাকে প্রোটেকশন দেওয়ার কেউ নাই। এখন যখন আমাকে প্রোটেকশন দেওয়ার কেউ নাই, তখন আমি যদি ইউজ করতে যাই, স্বাভাবিকভাবে আমি আমার নিজের লাইফকে আসলে রিস্কে ফেলতেছি আর কি, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যেটা আমরা অনেক সময় দেখি যে টিভির স্ক্রিন হচ্ছে এরকম উপরের দিকে আপ ডাউন রোল করে আর কি, রোল করে বলতে আমরা যে ফেসবুক মোবাইলে স্ক্রল করি, এই উপরের দিকে আসলে এরকম স্ক্রিনটাকে হচ্ছে আমরা এরকম আপ ডাউন করি, অনেক সময় দেখা যায় টিভির স্ক্রিন হচ্ছে এরকম আমাদের রোল আপ রোল ডাউন করে আর কি। তো এই যে এটাও আসলে ভোল্টেজ লো থাকার কারণে এই প্রবলেমটা হয় আর কি। তো এখন এই যে ভোল্টেজটাকে আমরা যে আসলে বিভিন্ন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, তার মানে আসলে ভোল্টেজটাকে ফিক্স রাখা বা ভোল্টেজটাকে কন্ট্রোল করা আমার জন্য আসলে ইম্পর্টেন্ট। সো ভোল্টেজ কন্ট্রোলের সার্টেন মেকানিজম আছে, যেটা এই স্লাইডে আছে। আমি গতকালকে আপনাদের ক্লাসরুমে রেকর্ডের লেকচারও শেয়ার করছি, সেই লেকচারও আপনারা পেয়ে যাবেন, যে এইখানে কোন মেথডে আসলে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি জেনারেটর এক্সাইটেশন কন্ট্রোল করে। আমরা জানি যে জেনারেটরের দুই ধরনের কন্ট্রোল আছে, একটা হচ্ছে এক্সাইটেশন কন্ট্রোল আর একটা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, এটা আপনারা সামনে সেমিস্টারে জানবেন 4-2 তে। লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার সেটাকে বলে, যেটা দিয়ে আমরা আসলে জেনারেটর থেকে যে রিয়েল পাওয়ার যেটা জেনারেট হচ্ছে, জেনারেটর তো দুইটা পাওয়ার জেনারেট করে, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এক্সাইটেশন কন্ট্রোল করে আমরা আসলে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কন্ট্রোল করি। আর ওই টারবাইন, যেটা টারবাইনের মধ্যে দিয়ে যে আমরা যে আসলে ধরেন গ্যাস টারবাইন, একটা জেনারেটর হচ্ছে গ্যাস টারবাইন জেনারেটর বা স্টিম টারবাইন জেনারেটর, তো তার মধ্যে দিয়ে আমরা আসলে কি করি, গ্যাস ফ্লো করাই, বা স্টিম টারবাইন হলে স্টিম ফ্লো করাই। তো এই টারবাইনটা যেটা করে সেটাতে আসলে একটা মেকানিক্যাল মুভমেন্ট করে আর কি। তো আমরা যেটা করি, মেকানিক্যাল মুভমেন্টটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে আসলে আমরা আসলে কনভার্ট করে ফেলি আর কি, থ্রু দ্য অ্যাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এই আমরা আসলে এইভাবে আসলে কাজ করি আর কি। তো ওই যে এক্সাইটেশন কন্ট্রোল যেটা আমরা করি, একটা তো হচ্ছে বললাম যে টারবাইনের মধ্যে দিয়ে আসলে এটা কি বলে জ্বালানি বা গ্যাস, টারবাইন যদি হয় গ্যাসের ফ্লো, তো এইটা করে আমরা আসলে রিয়েল পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারি, পি যেটা, যেটাকে আমরা পি বলি, পি দিয়ে ডিনোট করি, এটা দিয়ে আমরা আসলে পিটাকে কন্ট্রোল করতে পারি। আর এক্সাইটেশন কন্ট্রোল করে আমরা আসলে কিউ যেটা, রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা সে জেনারেট করে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এখন কথা হচ্ছে যে স্যার বলতেছেন ভোল্টেজ কন্ট্রোল, আবার বলতেছেন পি কন্ট্রোল আর কিউ কন্ট্রোল, তাহলে ভোল্টেজ কন্ট্রোল কই? এই পি আর কিউ এর সাথে কিন্তু আসলে ভোল্টেজের রিলেশন আছে। পি এর সাথে হচ্ছে রিলেশন হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেলের,
ভোল্টেজের অ্যাঙ্গেল যেটা যেটা হয়তো এখানে স্লাইডে আছে, আমি ভিডিওতে হয়তো এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আমাদের পিটা হচ্ছে বেসিক্যালি যে ভোল্টেজ অ্যাঙ্গেল যেটা, এটার আসলে প্রপোর্শনাল। আপনি যদি রিয়েল পাওয়ার বাড়াই দেন ভোল্টেজের অ্যাঙ্গেল বেড়ে যাবে, রিয়েল পাওয়ার যদি কমাই দেন ভোল্টেজের অ্যাঙ্গেল কমে যাবে। আর কিউটা হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউডের সাথে রিলেটেড, মানে আমরা যেটাকে বলি যে 220 ভোল্ট, এটা আসলে রিয়েক্টিভ পাওয়ারটা সাথে রিলেটেড। কিউ এর সাথে হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড রিলেটেড, আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে রিলেটেড। তো আমি যদি আসলে ভোল্টেজকে কন্ট্রোল করতে চাই তাহলে তার তো আসলে দুইটা প্যারামিটার আছে, পি কিউ। তো আমার আসলে ওই রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারকে আসলে কন্ট্রোল করলে ওরাও আসলে কন্ট্রোল হবে। শান্ট ক্যাপাসিটর দিয়ে কিভাবে কন্ট্রোল করি? শান্ট ক্যাপাসিটর ধরেন হচ্ছে আমাদের লোড রিকোয়ারমেন্ট হচ্ছে বেড়ে গেল, ধরেন এখন তো বলা যায় যে মোটামুটি সবগুলো অফিসে পিক আওয়ার, সবাই আসলে এই এসি টেসি অন করে বসে আছে, মোটর টোটর চলতেছে, ইন্ডাস্ট্রিতে হচ্ছে মেশিন টেশিন চলতেছে। তো এখন হয়তো ভোল্টেজ ধাই করে লাইনের কমে যেতে পারে। তো এখন আমার ভোল্টেজ কমে যাওয়া মানে হচ্ছে আমি জানি যে তার মানে আমার রিয়েক্টিভ পাওয়ারে আসলে হাত দিতে হবে, মানে ভোল্টেজটা আসলে সাপ্লাই করতে হবে। তো ভোল্টেজটা সাপ্লাই আসলে কি করবে? ভোল্টেজ সোর্স আসলে কি সাপ্লাই করতেছে আমার এখানে? পাওয়ারই তো আসলে সাপ্লাই করতেছে। তো এখন কথা হচ্ছে আমার তো আসলে শুধুমাত্র ভোল্টেজের ম্যাগনিটিউডটা হয়তো কমে গেছে, দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল হয়তো আমার কিছু করার দরকার নেই। তো এখন ম্যাগনিটিউডটা যে কমে গেছে, 220 ভোল্ট থেকে কমে গেছে, এটা আমি কিভাবে আসলে কম্পেনসেট করতে পারি? কিভাবে আমি আসলে এটা করতে পারি? তো আমরা 1 1 থেকেই পড়ে আসছি 3 প্রকার ইকুইপমেন্ট আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। এর মধ্যে রেজিস্ট্যান্সটা আমরা জানি যে রিয়েল পাওয়ার কনজিউম করে, আর ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে ইন্ডাক্টর রিয়েক্টিভ পাওয়ার কনজিউম করে, আর ক্যাপাসিটর রিয়েক্টিভ পাওয়ার প্রোভাইড করে। এরা ইন্ডাক্টর ক্যাপাসিটর কেউই কিন্তু রিয়েল পাওয়ারে হাত দেয় না, এরা যথেষ্ট ভদ্র, এরা শুধুমাত্র রিয়েক্টিভ পাওয়ার নিয়ে এদের কাজকর্ম। এরা রিয়েল পাওয়ার এদের কোনো ইন্টারেস্ট নাই, এটা সবসময় রিয়েক্টিভ পাওয়ার নিয়ে হচ্ছে এদের যত সব কাজ কারবার আর কি। তো ক্যাপাসিটর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার জেনারেট করে, আর ইন্ডাক্টর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার কনজিউম করে, খেয়ে ফেলে। তো এখন কথা হচ্ছে যখন আমার ভোল্টেজ কমে যাচ্ছে তার মানে আমি আসলে বুঝে যাচ্ছি যে আমার রিয়েক্টিভ পাওয়ার বেশি খাওয়া হচ্ছে সিস্টেমে, আরো সিস্টেমে রিয়েক্টিভ পাওয়ারের ক্ষুধা আছে দেখে আসলে আমার ভোল্টেজটা কমে যাচ্ছে। তো এক্সট্রা ক্ষুধা যেটা আসলে আছে সেটা মেটানোর জন্য আমি যেটা করলাম, সিস্টেমে ক্যাপাসিটর দিয়ে দিলাম যে এরা এবার রিয়েক্টিভ পাওয়ার সাপ্লাই করবে। তোমার ক্ষুধা এখন আমি মিটাই দিব, আমার ভোল্টেজ তাহলে তার আসলে কমবে না, একটা রেঞ্জে আসলে ফিক্স থাকবে। আবার রাত্রেবেলা 8টার পরে শপিং মল অফ হয়ে যাবে, ইন্ডাস্ট্রি গুলো অফ হয়ে যাবে, গার্মেন্টস অফ হয়ে যাবে, ফ্যাক্টরি অফ হয়ে যাবে, তখন আমার ক্ষুধা কমে যাবে। তো ক্ষুধা কমে গেলেও আমি যে ক্যাপাসিটর গুলাকে দিয়ে ক্ষুধা আগে বাড়াই দিছিলাম, মানে ক্ষুধা মিটাই দিছিলাম, এখন তো আসলে আমার যেটা হয়েছে যে আমার সাপ্লাই অনেক বেশি বাট খাওয়ার কোনো লোক নাই। রাত্রেবেলায় 8টার পরের ঘটনা, যে আমার সাপ্লাই অনেক বেশি হয়ে গেছে বাট খাওয়ার কোনো লোক নাই সিস্টেমে। এখন অফিসে তাহলে সব বন্ধ, এই মল টল যা আছে সব বন্ধ, তখন এই খাওয়ার কোনো লোক নেই, দেখি এখন খাবে কে? তো খায় কে? রিঅ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরকে সিস্টেমে এখন আবার ইন্ট্রোডিউস করাও, সিস্টেম ইন্ডাক্টর যেখানে যেখানে আছে এগুলোকে অন করে দাও, এক্সট্রা যেই খাওয়ার যেটা লোক নাই এই ইন্ডাক্টর অন করে দিয়ে সেটাকে তুমি আসলে সিস্টেম থেকে কনজিউম করে ফেলো, তাইলে আর তোমার ভোল্টেজটা বেড়ে যাবে না। কজ রিঅ্যাক্টিভ পাওয়ার যদি অনেক বেশি বেড়ে যায়, কত বেশি বেড়ে যাবে? আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ারের আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেশন, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন। জেনারেশন বলতে যে জেনারেট করে, আর কনজাম্পশন বলতে যে খায়। তো যখন জেনারেশন কনজাম্পশনের চেয়ে বেড়ে যাবে তখন ভোল্টেজ বেড়ে যাবে, যখন জেনারেশন কনজাম্পশনের চেয়ে কমে যাবে তখন ভোল্টেজ কমে যাবে। আর যখন জেনারেশন আর কনজাম্পশন ইকুয়াল থাকবে তখন ভোল্টেজ একটা সার্টেন ভ্যালুতে ফিক্স থাকবে, সেটা ধরে নিচ্ছি 220 ভোল্ট। ধরে নিচ্ছি যে যখন জেনারেশন আর কনজাম্পশন এরা যখন একটা সার্টেন ভ্যালুতে ইকুয়াল আছে, এরা যখন ইকুয়াল আছে তখন আসলে আমার ভোল্টেজটা একটা ফিক্সড আছে 220 ভোল্ট। এখান থেকে যদি জেনারেশন কমে যায় ভোল্টেজ 220 ভোল্ট থেকে কমে যাবে, জেনারেশন যদি কনজাম্পশনের চেয়ে বেড়ে যায় ভোল্টেজ 220 ভোল্টের চেয়ে বেড়ে যাবে। তার মানে যখন আমার আসলে যেটা হচ্ছে, আমার যখন আসলে কনজাম্পশন বেড়ে যাচ্ছে আমার তখন জেনারেশন বাড়ানোর জন্য শান্ট ক্যাপাসিটর দিতে হচ্ছে। যখন আমার কনজাম্পশন জেনারেশনের চেয়ে কমে যাচ্ছে তখন আমার এই এক্সট্রা যে কনজাম্পশন যেটা যেটা হচ্ছে বা যেটা বললাম আর কি, যে কনজাম্পশনটা যদি আসলে আমার কমে যায়, জেনারেশনটা যদি বেড়ে যায়, তাহলে এক্সট্রা যেটা জেনারেট হচ্ছে সেটাকে কনজিউম করার জন্য আমার আসলে সিস্টেমে ইন্ডাক্টর বা রিঅ্যাক্টর যেটা আমরা বলি এটাকে আসলে আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস করতে হবে। তো এইটাকে আমরা আসলে বলি শান্ট কম্পেনসেশন। এই যে শান্ট ক্যাপাসিটর, শান্ট রিঅ্যাক্টর, এগুলোকে আমরা আসলে বলি শান্ট কম্পেনসেশন। হোয়াট ইজ কম্পেনসেশন? কম্পেনসেশন হচ্ছে আসলে আমি সিস্টেমটাকে আসলে কম্পেনসেট করতেছি। যেমন ওই যে আপনারা অনেক সময় দেখবেন যে চাকরির পরীক্ষা টরীক্ষায় বলে যে নো টিএডি উইল বি অ্যালাউড, কোনো টেকনিক্যাল অ্যালাউন্স, ডিআরএন্স অ্যালাউন্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেওয়া হবে না। আপনি তাই কোনো কিছু দিচ্ছেন না, এসব পার্টিসিপেট করলে টিকলে চাকরি হবে, না হলে টিকে চাকরি হবে না, এখানে তাকে আলাদা করে দেওয়ার কিছু নাই। ব্যাপারটা এরকমই আসলে, যে আসলে আপনি এখানে তাকে আপনি কোনো কম্পেনসেশন দিচ্ছেন না, সোজা বাংলা দিচ্ছেন না। এখন আপনি যদি তাকে দিতেন তাহলে আসলে সে টিকুক বা না টিকুক আপনি আসলে তাকে একটু সহমর্মিতা দেখালেন যে ঠিক আছে তুমি পার্টিসিপেট করছো, তোমাকে এই নাও 100 টাকা দিলাম বা একটা লাঞ্চের প্যাকেজ দিলাম, এটা তুমি খাও। ব্যাপারটা আসলে এরকম। তা আপনি যে যে সিস্টেমে ওই যে সিমিলারলি এটাকে আসলে কিভাবে স্যার তাহলে সিস্টেমের সাথে কিভাবে রিলেট করতে চাচ্ছেন? ওই যে আমি সিস্টেম থেকে আসলে যে 220 ভোল্ট চাচ্ছি বা এর আশেপাশে চাচ্ছি, তাহলে তো আমার তো কিছু দিতে হবে। দিলে না আমি আসলে কিছু পাবো, না দিলে আসলে কিছু কেমনে কিছু পাবো? ওই যে যেটা দিচ্ছি
সেটা হতে পারে ক্যাপাসিটর, হতে পারে রিঅ্যাক্টর। এইটাকে আমরা আসলে বলতে চাচ্ছি কম্পেনসেশন। তো এটা হতে পারে প্যারালালি আমি কানেক্টেড করতে পারি, অথবা আমি কানেক্ট করতে পারি সিরিজে। সিরিজে কানেক্ট করলে সেটাকে আমরা বলবো সিরিজ কম্পেনসেশন। আর যদি আমরা প্যারালালি কানেক্ট করি সেটাকে আমরা বলবো আসলে শান্ট কম্পেনসেশন। এরপরে আরেকটা আছে হচ্ছে সিনক্রোনাস ক্যাপাসিটর। এটা আপনারা টুটিতে অনেকে পড়ে আসছেন, সিনক্রোনাস মেশিনে ছিল। সিনক্রোনাস মোটরকে যখন আমরা ওভার এক্সিটেড কন্ডিশনে রান করাই তখন সেটাকে বলি আমরা সিনক্রোনাস কন্ডেন্সার। এবং এই সিনক্রোনাস কন্ডেন্সার বেসিক্যালি এটাকে আসলে সিনক্রোনাস ক্যাপাসিটর বলে আর কি। তো ওই ক্যাপাসিটরের কাজ কি? রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করা। তো আমাদের ওই যে যখন রিকোয়ারমেন্ট বেড়ে যাবে তখন আসলে ওই সিনক্রোনাস মোটরকে ওভার এক্সিটেড কন্ডিশনে রান করাবো, সে আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম না করে, যেহেতু মোটরটা একটা লোড, তো লোড হিসেবে তার তো রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করার কথা ছিল, বাট তাকে যখন আমি ওভার এক্সাইটেড করে ফেলবো তখন সে আর কনজিউম না করে উল্টা জেনারেট করবে আর কি, উল্টা সে জেনারেট করে দিবে। আবার ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার আমরা ইউজ করতে পারি। যেমন কিভাবে আমরা ইউজ করতে পারি, ধরেন এখানে বিভিন্ন ট্যাপিং লেভেল আছে, 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট। তো ধরেন আমার হয়তো এখন ভোল্টেজটা 4 ভোল্ট লেভেলে কানেক্টেড, একটু পরে হয়তো দেখা যাচ্ছে যে ভোল্টেজ রিকোয়ারিজেশন বেড়ে যাচ্ছে, এই 4 ভোল্ট লেভেলে কানেক্ট করে এই রিকোয়ারিজেশন ফুলফিল করা যাচ্ছে না, তখন আমি 4 ভোল্টের লেভেলটা খুলে দিয়ে 5 ভোল্টের লেভেলটা কানেক্ট করে দিলাম, তখন হাই ভোল্টেজ আসলে এই দিক থেকে আসলে আমার চলে যাচ্ছে। আবার ধরেন হচ্ছে রাত্রে 8টার পরে আবার হচ্ছে রিকোয়ারিজেশন কমে গেল, 5 ভোল্টের কানেক্টেড থাকার দরকার নেই, তখন 5 ভোল্টের ট্যাপটা খুলে দিয়ে আবার ধরেন 3 ভোল্ট বা 4 ভোল্ট বা 2 ভোল্ট যেখানে কানেক্ট করলে যেটা হয় সেভাবে কানেক্ট করে দিয়ে আমি আসলে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম আর কি। তো ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার দিয়ে আমরা এটা করতে পারি। আর কথা হচ্ছে এখন যে স্যার আসলে তাহলে এই যে এতক্ষণ যে বলেন ফ্যাক্টস এর আসলে কাহিনীটা কোথায় আসছে, ফ্যাক্টস এর ফুল ফর্মটা কই আগে সেটা দেখি। ফ্যাক্টস 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 এইখানে, হ্যাঁ। ফ্যাক্টস বলতেছে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। তার মানে বুঝাই যাচ্ছে যে এর আসলে অ্যাপ্লিকেশন বা এমপ্লয়মেন্টটা আসলে কোথায় হবে। এর এমপ্লয়মেন্টটা হবেই আসলে ট্রান্সমিশন সেক্টরে। ট্রান্সমিশন সেক্টরে কেন ট্রান্সমিশন সেক্টর দরকার? আমি যদি একদম শুরুর দিকে ছবিতে যদি আমি ব্যাক চলে যাই, এই ছবিতে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা জেনারেটর, দেন একটা ট্রান্সফরমার, দেন একটা ট্রান্সমিশন লাইন, এবং এই ট্রান্সমিশন লাইনগুলো কিন্তু আসলে লং ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, এবং আপনি জানেন যে আসলে লাইনের লেন্থ যত বাড়বে সেই লাইনের ড্রপ তত বাড়ে, কারেন্ট ড্রপ, পাওয়ার ড্রপ, ভোল্টেজের ড্রপ তত বেশি হচ্ছে, যেগুলো আমরা ট্রান্সমিশন লাইনে পড়ে আসছিলাম। তা আমি ডিস্ট্রিবিউটর মানে এদের জন্য আমি পাওয়ারটা জেনারেট করে ট্রান্সমিশনের কাছে পাঠাইলাম, এই আসলে বেশিরভাগ এখানে ড্রপ করে ফেললো, তাহলে এরা তো আসলে কিছুই পাবে না। তাহলে আমার যেটা হবে যে আসলে ট্রান্সমিশন লাইনে যাতে আমার ম্যাক্সিমাম ড্রপটা না ঘটে, ট্রান্সমিশন লাইনের ড্রপটাকে আমার আসলে মিনিমাইজ করতে হবে। সো ড্রপটাকে যখন আসলে মিনিমাইজ আমি করতে চাচ্ছি, এটা তো আমি চাচ্ছি, তাহলে চাইলে তো আমার কিছু একটা দিতে হবে, তাকে কম্পেনসেট করতে হবে, বা তাকে আসলে কিছু একটা করে যাতে এখানে ড্রপটা আসলে মিনিমাইজ করা যায় এবং তার মধ্যে দিয়ে পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটিটা বাড়ানো যায়। সাপোজ এখন 2021, 10 বছর পরে 2031 আসবে, এখন বাংলাদেশের যে পরিমাণে ডিমান্ড, 10 বছর পরে ডিমান্ড এরকম থাকবে না। এখন যে সকল জায়গায় বিল্ডিং নাই, ফাঁকা জায়গা, মাঠ আছে, 10 বছর পরে হয়তো সেগুলো থাকবে না, সেখানে হয়তো শপিং মল আসবে বা বিল্ডিং আসবে, পাওয়ার ডিমান্ড রিকোয়েজিশন বাড়বে। গ্রামে যে সকল অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এখন ইলেকট্রিসিটি নাই, হয়তো 10 বছর পরে সে সকল জায়গায় হয়তো ইলেকট্রিসিটি যাবে, তার মানে আমার আসলে ডিমান্ড বাড়বে। এখন কথা হচ্ছে ডিমান্ড যদি আমার বাড়ে, এই ডিমান্ড ফুলফিল করার জন্য আমার ক্যাপাসিটিও বাড়াইতে হবে। কার ক্যাপাসিটি বাড়াবো, কিসের ক্যাপাসিটি বাড়াবো, কোনটার ক্যাপাসিটি বাড়াবো? আমার হাতে আছে হচ্ছে 3টে স্টেজ: জেনারেশন স্টেজ, ট্রান্সমিশন স্টেজ, ডিস্ট্রিবিউশন স্টেজ। ডিমান্ড যদি আপনার বাড়ে, স্বাভাবিকভাবে আপনার ক্ষুধা বেড়ে গেছে, বেশি রান্না করতে হবে, বেশি জেনারেট করতে হবে, তার মানে আপনার জেনারেশন ক্যাপাসিটি বাড়াইতে হবে, বাড়াইলেন আপনি। তারপরে সেই জেনারেশন করার পরে আপনি সেটাকে তোকে ট্রান্সমিট করতে হবে, ট্রান্সমিট করবেন কার থ্রুতে? ট্রান্সমিশন লাইনের থ্রুতে। তার মানে ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটি বাড়াইতে হবে। তারপর ট্রান্সমিশন লাইন সেটা কার কাছে ফরওয়ার্ড করবে? সেটা সে ফরওয়ার্ড করবে ডেসকো, ডিপিডিসি, তারপরে হচ্ছে এটা কি বলে আরইবি, তারপরে নেসকো, আরো যারা যারা আসলে আমাদের এই বিলিং গুলো করে, প্রতি মাসে মাসে যে বিলের কাগজ পাঠায় দেয় যারা, তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো তারা যে আপনার ওই যে ট্রান্সমিশনের থেকে পাওয়ারটা নিল, নিয়ে কি তারা এটা খাবে? তারা তো খাওয়ার জন্য নেয় না, তারা এটা নিয়ে দিচ্ছে, এটা নিয়ে তারা বিজনেস করবে। সো তাদের আরো হচ্ছে মানে ব্যবসা আরো প্রসার করতে হবে। আগে যে সকল জায়গায় তাদের লাইন টেন ছিল না, টাওয়ার টুয়ার ছিল না, ওই সকল জায়গায় এখন তাদের টাওয়ার টাওয়ার টানতে হবে, ট্রান্সফরমার ট্রান্সফরমার থাকলে সেগুলো দিতে হবে এবং লাইন টানতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন স্টেজে যে পাওয়ারটা যে ফ্লো হচ্ছে, এর মধ্যে ইম্পর্টেন্ট স্টেজটা হচ্ছে আসলে এইটা ট্রান্সমিশন স্টেজ, কজ এই স্টেজে আমি তো একে দিয়ে দিচ্ছি আর এই আবার একে আসলে প্রোভাইড করে দিচ্ছে, হ্যান্ড ওভার করে দিচ্ছে। তাহলে যে পরিমাণ সে আসলে রিসিভ করতেছে আর যে পরিমাণ যে হ্যান্ড ওভার করতেছে, এই দুইটার মিসম্যাচ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। তো আমার ট্রান্সমিশন সেক্টরের পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটিটা বাড়াইতে হবে। তো যেটা বলতেছিলাম যে 2031 সালে তো আমার যখন ডিমান্ড বাড়বে, এখন 2021 সালের জিনিস দিয়ে কি 2031 সালে সেই ডিমান্ড ফুলফিল করা যাবে কিনা? যদি যায় তাহলে তো ভালোই, আর যদি না যায় তাহলে দুইটা সলিউশন আমার কাছে আছে। এক, আমি নতুন করে আবার লাইন টেন টানি, নতুন করে টাওয়ার টুয়ার বসাই। ধরেন সাভার আমিন বাজার থেকে আসানুল্লাহতে একটা লাইন আসছে সাপোজ ধরেন, এখন ধরেন আসানুল্লাহ 10 বছর পরে হয়তো এই ক্যাম্পাসে নাও থাকতে পারে,
আশুলিয়ানা কোন জায়গায় আরেকটা ক্যাম্পাস আছে সেখানে শিফট হতে পারে, বা হয়তো ধরেন আশেপাশে আহসানুল্লাহ যেসব ফাঁকা জায়গায় আছে ওখানে তো নতুন করে বিল্ডিং উঠাইলো। এখন কথা হচ্ছে 10 বছর পরে আহসানুল্লাহ স্টুডেন্ট যদি বেড়ে যায়, বিল্ডিং যদি বেড়ে যায়, রিকোয়ারমেন্ট যদি বেড়ে যায়, এক্সিস্টিং লাইন দিয়ে কি সেই পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি ফিল আপ করা যাবে কিনা, ডিমান্ড ফিল আপ করা যাবে কিনা। যদি না যায় তাহলে নতুন করে আবার টাওয়ার বসাও, আবার লাইন টানো, এটা একটা সলিউশন হতে পারে। আর হইতে পারে সবচেয়ে বেস্ট সলিউশন যেটা, যে আসলে পুরোনো জিনিসকে আমি এমন ভাবে মডিফাই করলাম যে যে সেটা আমার আসলে আজকের দিনের ডিমান্ড সে আসলে ফিল আপ করতে ক্যাপাবল। তো এই যে পুরানো জিনিসটাকে আমি নতুন করে মডিফাই করলাম, নতুন করে না টেনে আমি আগেরটাকে আমি এমন ভাবে মডিফাই করলাম যাতে আমার আসলে নতুন করে লাইন টানতে না হচ্ছে, এই জিনিসটাকে আমরা আসলে বলি কম্পেনসেশন, এবং এই কম্পেনসেশনটাই আমরা আসলে করি আসলে ফ্যাক্স ডিভাইস দিয়ে। সেটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের সিরিজ কম্পেনসেশন হতে পারে, আর একটা হচ্ছে আমাদের শান্ট কম্পেনসেশন হতে পারে। এই সবগুলাই হচ্ছে আমি এই রেকর্ডেড লেকচারে হালকা পাতলা আসলে এক্সপ্লেন করে দিছি যে কিভাবে আসলে এই কম্পেনসেশন আসলে আহ, বা কিভাবে ফ্যাক্স ডিভাইস দিয়ে আমরা এইটা অ্যাডজাস্ট করতে পারি। এখন কথা হচ্ছে স্যার, স্যার হালকা পাতলা আসলে কেন বললেন, কেন আসলে ডিটেলস বললেন না? এর কজ হচ্ছে যে ফ্যাক্টস, আপনাদের কোর্স কন্টেন্ট যতটুকু, ট্রাস্ট মি ফ্যাক্টস নিয়ে আসলে পিএইচডি করা যায়। শুধু ফ্যাক্টস নিয়ে আসলে মানুষ 5 বছরের পিএইচডি করতে পারে আর কি। সো এটা আসলে আপনাদের কোর্সের একটা পার্ট, এবং এইটার মানে যতটুকু আসলে আপনারা এখানে শিখবেন সেটা আসলে বেসিক। এটার আরো অনেক অ্যাপ্লিকেশন এবং আরো অনেক অ্যাডভান্সড ফিচার এখন মার্কেটে চলে আসছে। তারপরেও সবগুলো অ্যাডভান্সের ফিচারের পিছনে কিছু না কিছু বেসিক থাকে, যেটা আসলে আগের জিনিসপত্রের উপরে বেসড করা, সেই বেসিক নলেজটাই আসলে আপনাদেরকে দেওয়া আর কি। ডিটেলস যদি পড়াইতে যে ফ্যাক্টস নিয়ে একটা সেমিস্টার পড়ালেও আসলে শেষ হবে না, ব্যাপারটা আসলে এরকম আর কি। তো যারা ফ্যাক্টস নিয়ে কাজ করে তারা আসলে জানে আর কি। বা আপনারা যারা থিসিস করবেন পাওয়ারে, যদি আপনাদের সুপারভাইজার যদি বলে যে আমরা ফ্যাক্টস নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, তখন আপনি দেখবেন যে আসলে এখানে এর কি কি মাল্টিপল কি কি ব্রাঞ্চ আছে। তো ফ্যাক্টস এর অনেক প্রকারের অ্যাপ্লিকেশন আছে। এর মধ্যে আমি যদি দেখাই, কোথায় গেল এই জিনিসটা, ভোল্টেজ কন্ট্রোল, এখানে ফ্যাক্টস ফ্যাক্টস ফ্যাক্টস, এই যে এখানে যেটা বললাম সিরিজ কম্পেনসেশন, শান্ট কম্পেনসেশন, দুইটাই পসিবল। আবার অনেক সময় সিরিজ আর শান্ট দুইটাকে মিক্সচার করে একটা হাইব্রিড একটা মডিউল ইন্টিগ্রেট করা হয়, যেটাকে বলা হয় কম্বাইন্ড সিরিজ শান্ট। আবার বেসিক্যালি যেটা হয় যে সিরিজ সিরিজ কম্পেনসেশনটা কিন্তু খুবই খুবই পপুলার। এটা কিভাবে পপুলার আমি এখন হয়তো বললে হয়তো আপনারা বুঝবেন না। বেসিক্যালি আমরা তো জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর, হ্যাঁ, বা আপনারা অনেকে হয়তো বলেন হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে আর। তো এটাকে তো আমরা আসলে আর বলি না, এটাকে আমরা আসলে বলি আসলে জেড। মানে পাওয়ার সিস্টেমের ভাষায় তো শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে না, ইম্পিডেন্সও থাকে, রিয়াক্টেন্সও থাকে। আমরা আসলে এটাকে জেড দিয়ে বলতে পছন্দ করি। তাহলে পি হচ্ছে জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমি বলছিলাম যে আমি এক্সিস্টিং লাইনেই পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটিটা বাড়াইতে চাই, তার মানে আমার এক্সিস্টিং লাইনের জেডটাকে কমাইতে হবে। এক্সিস্টিং লাইনের জেড যদি আমি আসলে কমাইতে চাই, কিভাবে কমাবো? তো এক্সিস্টিং লাইনের জেড কমানোর জন্য আমরা জানি জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি। এই যে এক্স সিটা মাইনাস হচ্ছে, এইটা যদি আমি লাইনের মধ্যে একটা ক্যাপাসিটর সিরিজে যদি ঢুকাই দিতে পারি, তাহলে তো আমি আসলে লাইনের এক্সেল থেকে এক্সিটাকে আসলে বিয়োগ করে ফেললাম। আমি তো সেভাবেই চিন্তা করতে যে আমি লাইনের মধ্যে একটা ক্যাপাসিটর যদি আমি যদি ইনসার্ট করতে পারি, তাহলে তো আমার আসলে এক্সেল থেকে এক্সিটা কমে গিয়ে ওভারঅল এক্সটা আসলে কমে যাচ্ছে। তার মানে পি প্লাস পি, সরি, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স, যেটা সেটা আসলে আমার আসলে কমে আসছে, তার মানে আমার জেড কমে আসবে। জেড যদি আমার কমে আসে, আমার অবভিয়াসলি পিটা বাড়বে, পিটা বাড়বে। সিরিজ কম্পেনসেশনটা খুবই পপুলার, বাট ঝামেলা আছে, সেটা হচ্ছে লাইনটাকে কাটতে হয়। অনেক সময় আপনারা দেখবেন যে পুরা ধান ক্ষেতের মাঝখানে এ পাশে ওই পাশে কিছু নাই, মাঝখানে দেখা যাচ্ছে যে কেটে ওইখানে একটা একটা ট্রান্সমিশনের একটা টাওয়ার বসাইছে। হ্যাঁ, খবর টবর নেই, মাঝখানে এক জায়গায় কেটে ওখানে আসলে যেটা করা হয়েছে, এখানে আসলে কম্পেনসেশন করে এরকম একটা সিরিজ ক্যাপাসিটর সেখানে আসলে ইনসার্ট করে দিয়ে লাইনের জেডটাকে আসলে কমানোর একটা অ্যাটেম্প নেওয়া হয়েছে। আর শান্ট কম্পেনসেশন আসলে কাটাকাটি কিছু নেই, এটা তো আসলে প্যারালালি আমার আসলে ইনসার্ট করতে হয় আর কি। তো এখানে আসলে কাটাকাটির কিছু নেই। তো এখানে প্রত্যেকটারই কি কি কাজ, এই যে টিসিএসসি, এসএসএসসি, টিসিআর, টিএসসি, এগুলো সবগুলো হচ্ছে আমি বলছি ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখলে আশা করি যে আপনাদের কনফিউশন অনেকখানি ক্লিয়ার হবে আর কি। সো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো, এবং আজকেই বলা যায় যে আসলে আমাদের কোর্সের লাস্ট ক্লাস। এরপরে আমি ক্লাস নিব নিব হচ্ছে আপনাদের কারো যদি কোনো টপিকে যদি প্রবলেম থাকে সেটার উপরে একটা ডিসকাশন, একটা ক্লাস নিব আমি। সেটা এই মান্থে হয়তো হবে না, অলরেডি 20 তারিখ, আমাদের ক্লাস হবে হচ্ছে 7 তারিখ পর্যন্ত নেক্সট মান্থের। তো নেক্সট মান্থে আমি ইনশাল্লাহ আহ দেখি একদিন হয়তো আপনাদের প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আপনাদের কার কার কি প্রবলেম আছে কোন কোন টপিকে, সেটা আপনারা পয়েন্ট আউট করে রাখবেন। এন্ড এখনো কোশ্চেন করি নাই, কোশ্চেন প্যাটার্ন কি হবে জানি না, কোনো ইনস্ট্রাকশন পাই নাই। সো আপনাদেরকে আসলে জানাইতে পারতেছি না, যখনই জানবো এবং কোশ্চেন করবো আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দেওয়ার চেষ্টা করবো আর কি। আর আহ, যেটা বলার আর কি সেটা হচ্ছে যে আমি হয়তো এই উইকে চাইলে আসলে কন্টিনিউ করতে পারতাম,
ক্লাস নেওয়াটা, যদি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আসলে ক্লাস নিচ্ছি আর কি, অলরেডি ভার্সিটিতে আছে, কিছু কাজে আসছি। সেটা হচ্ছে যে আমি আসলে একটু অপারেশনে যাব আর কি, ফিজিক্যাল কিছু প্রবলেম আসলে এক্সপিরিয়েন্স করতেছি কয়েকদিন ধরে। এই জন্য আমার একটু অপারেশনে যেতে হবে আর কি। সো এই জন্য হয়তো আমি একটু রেস্টও থাকবো কিছুদিন। এই জন্য আপনাদের দোয়াও চাচ্ছি যাতে সুস্থভাবে আবার আপনাদের সাথে আসলে ব্যাক করতে পারি আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। এটা রেকর্ডিংও প্রোভাইড করার কিছু নাই, যেহেতু অলরেডি রেকর্ডিং আমি আসলে দিয়ে দিছি আর কি। সো এই জন্য আর এটা রেকর্ডিং আলাদা করে কিছু প্রোভাইড করতেছি না আর কি। রেকর্ডেড লেকচারটা দেখলে আপনারা আশা করি আইডিয়া পেয়ে যাবেন। অনেকেরই হচ্ছে এটার উপরে প্রেজেন্টেশনও আছে। আপনারা হয়তো দেখছেন যে আমি হয়তো টপিককে হয়তো বলে দিছি যে এক্সপ্লেন এমএসসিটিসিআর বা এফসিটিসিআর। তো এইটার এই কারেসপন্ডিং যে ম্যাটেরিয়ালস গুলো সেটা আপনারা এই রেকর্ডেড লেকচার গুলো দেখলে পেয়ে যাবেন আর কি। তো আপনাদের যদি স্লাইড প্রিপেয়ার করতে হয় প্রেজেন্টেশনের জন্য, তারা আসলে এইগুলো দেখলে আপনাদের আশা করি যে স্লাইড প্রিপেয়ার করতে পারবেন আর কি। তো কারো যদি কিছু বলার থাকে স্লাইড আপনারা তো বলতে আপলোড পারেন। দিতে হ্যাঁ, হবে না, তাই না স্যার? স্লাইড না না, আপনাদের ওই প্রেজেন্টেশনে না, প্রেজেন্টেশনে স্লাইড আপলোড দেওয়ার দরকার নেই, জাস্ট ভিডিওটা আপলোড দিবেন, কারণ ভিডিওতে তো আপনার স্লাইড থাকবেই। তো আমি তো এখানে আসলে আপনার স্লাইড দেখে ফেলছি আর কি, তো আলাদা করে তো আর আপলোড দেওয়ার কোনো দরকার নেই আর কি, আলাদা করে আপলোড দিতে হবে না। জাস্ট ওই আপনারা যদি জুমে রেকর্ড করতে চান জুমে করতে পারেন, বা যদি মনে করেন যে আমি আমার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড অন করে রেকর্ড করবো, সেটাও করতে পারেন, করে ওই রেকর্ডেড ভিডিওটাই জাস্ট ক্লাসরুমে আপলোড করে দিলেই হবে। স্যার আমাদের বুধবারের পরীক্ষাটা কি হবে? হ্যাঁ, বুধবারের পরীক্ষাটা নিব আমি, বুধবারের পরীক্ষাটা নিব। এটার পরেই আসলে আমি যাব আর কি, রেস্টে যাব। বুধবারের পরীক্ষাটা আমি নিব, আমার আরো কিছু ল্যাব আছে এই উইকে, ওগুলা শেষ না করে আসলে শেষ করতে পারতেছি না আর তাহলে কি। স্যার আমাদের যে দুটা লেকচার ভিডিও দেওয়া হচ্ছে, এই দুটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, আপনাদের টপিকের মানে লাস্ট টপিকে আপনাদের এটা ছিল আর কি, এটা লেকচার ভিডিওগুলো আমি গতকাল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি আর কি, দেখলে আপনারা বুঝবেন আশা করি। স্যার প্রেজেন্টেশন তো স্যার সবাইকে স্যার ইংলিশে দিতে হবে তাই না স্যার? এটা ইংলিশে দেওয়াটা প্রিফারেবল, বাট আপনি যদি আহ, মানে কমফোর্ট ফিল না করেন সেক্ষেত্রে আপনি বাংলায়ও বলতে পারেন। আপনি আমাকে বুঝাইতে পারতেছেন কিনা সেটা হচ্ছে কথা। এখন আপনি বাংলায় বললেই আমি বুঝবো, ইংলিশে বললে বুঝবো না, বা ইংলিশে বললে আমি বুঝি আমি বাংলা বুঝি না, ব্যাপারটা তো এরকম না। আপনার প্রেজেন্টেশনের টপিক মানে উদ্দেশ্যটা কি, আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন যাতে আসলে অডিয়েন্স সেটা আসলে বুঝতে পারে, কিছু হলেও সেটা যাতে আসলে বুঝতে পারে। তো এইটা আমি তো মনে করি যে এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হওয়াটা আসলে উচিত না আর কি। তারপরেও যেহেতু ভার্সিটিতে পড়েন, এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সবাই এক্সপেক্ট করে যে একটা ভার্সিটি স্টুডেন্ট আসলে ইংলিশে প্রেজেন্ট করবে, সেই ক্ষেত্রে আসলে ইংলিশেই আমরা হয়তো এনকারেজ করি আর কি। বাট আপনি যদি বাংলাতে বলেন সেটাও আসলে সমস্যা না, আমি মনে করি যে আমার জন্য সমস্যা না আর কি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? সো যদি কোশ্চেন না থাকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করবো। আমি একটা অ্যাটেন্ডেন্সের লিংক শেয়ার করে দিছি। অ্যাটেন্ডেন্স দেন নাই কে কে? এখানে 27 জনের রেসপন্স দেখতেছি আর কি।